স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে মূলত আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতিতে টানাপোড়েন। এ বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমে পরিচয় করে দিতে চাই, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, অধ্যাপক উন্নয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আরও আছেন মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নিতে চাই। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে বাস্তবায়ন হলে সাংবাদিক ও মালিক সহ সব পক্ষের সুরক্ষা নিশ্চিত হবে, ধারণা বিশ্লেষকদের। মালিকদের উদ্যোগ চান। জুলাই অভ্যুত্থানের অর্জন ধ্বংসে ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান। ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। জুলাই গণঅভ্যুত্থানের মামলার অগ্রগতি ও গ্রেপ্তার নিয়ে ট্রাইব্যুনালের অসন্তোষ। সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। ঈদ যাত্রায় ট্রেনে বাড়ি ফেরা শুরু, মহাসড়কে চলতে দেয়া হবে না ফিটনেসবিহীন গাড়ি। এবং কর ফাঁকি রোধে কঠোর হচ্ছে রাজস্ব বোর্ড। আহরণ বাড়াতে বড় বড় খেলাপিদের ধরতে কাজ করা হবে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। শিরোনামগুলো শুনছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদের অতিথিরা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি মূল আলোচনায় যেতে চাই। আমাদের আজকের বিষয় রাজনীতিতে টানাপোড়েন। প্রথমেই ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিএনপি এবং জামায়াত প্রায় 15-16 বছর এতদিন এই রাজনীতির মাঠে আন্দোলন করলো এবং তারা সব আন্দোলনে যৌথভাবেই ছিলেন এবং নির্বাচনেও তারা একসঙ্গেই ছিলেন, এবং তাদের মূল টার্গেট ছিল যে বিএনপিকে, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো এবং বাংলাদেশে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থা করার। সেই লক্ষ্যটা যখন তাদের সফল হলো, 5ই আগস্টের পরে শেখ হাসিনা দেশের বাইরে পালিয়ে গেলেন এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেলেন। তাহলে সেই উদ্দেশ্য সফল হওয়ার পরেও এখন এসে বিএনপি এবং জামায়াত, যারা এত কাছাকাছি ছিলেন, একসঙ্গে ছিলেন, তারা কেন এই রাজনীতিতে পড়ে গেলেন এবং আলাদা হয়ে গেলেন? মানে এখানে কি বিষয়গুলো আছে, কেন হচ্ছে? অনেক ধন্যবাদ। দেখুন, এই যে পলিটিক্যাল পার্টি যেগুলো থাকে, পলিটিক্যাল পার্টির মধ্যে আপনি যে অ্যালায়েন্সগুলো দেখেন, সেগুলো অনেক সময় হচ্ছে ম্যারেজ অফ কনভেনিয়েন্স। সো যখন হচ্ছে গিয়ে কোনো একটা উদ্দেশ্য মানে অ্যাচিভ করার দরকার পড়ে, তখন হচ্ছে গিয়ে তারা কোয়ালিশনে আসেন এবং কোয়ালিশন থেকে হচ্ছে গিয়ে বের হয়ে যান। এটার মধ্যে যে খুব আইডিওলজিক্যাল জায়গা থেকে, আইডিয়া থেকে যে এই কোয়ালিশনগুলো হয়, আমরা যদিও জানি যে বিএনপির একটু সেন্টার রাইট ফোকাস আছে, জামাতের একটু রাইট উইং ফোকাস আছে, বাট সেই জায়গা থেকে আসলে এটা কতখানি হয়েছিল সেটা আইডিওলজি ভিন্ন, কিন্তু তারা যেটা চাচ্ছিলেন সেই উদ্দেশ্য তো সফল হলো। তাহলে তারা তো এখন প্রশ্ন হচ্ছে না, এখন উদ্দেশ্য যখন সফল হচ্ছে, আপনি দেখুন রাজনীতির মাঠে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। আপনার যখন প্রধান প্রতিদ্বন্দ্বী চলে যাচ্ছে, সো তখন বেসিক্যালি আপনাদের দুই দলের সামনেই সুযোগ চলে আসছে হচ্ছে গিয়ে ক্ষমতার লড়াইতে চলে আসবেন। যে এখানে সবচেয়ে ভালো করবেন, হি উইল গেট ইনটু পাওয়ার। এখন যদি জামাত বিএনপির সাথেই থাকে, তাহলে তো সর্বোচ্চ হচ্ছে গিয়ে বিএনপির অ্যালায়েন্স পার্টনার হবে। কিন্তু যদি জামাত নির্বাচনে হেরে যায়, তাহলে তার সামনে বিরোধী দলের এবং প্রধান বিরোধী দল হওয়ার যে অপরচুনিটিটা জামাতের গত কয়েক বছরে বা 15-16 একদম শুরু থেকে এই পর্যন্ত ছিল না। তাহলে আপনি যখন তাদের অবস্থানটা চিন্তা করবেন র্যাশনালি, প্রত্যেকের জন্যই বেটার অবস্থান হচ্ছে গিয়ে আলাদা আলাদাভাবে পার্টিসিপেট করা। প্লাস ওনারা যেটা বললাম যে আপনি একসাথে হয়েছেন একটা কমন এনিমির এগেনস্টে, এখন আপনার কমন এনিমি নেই। এখন তো হচ্ছে গিয়ে বেসিক্যালি আপনারা দুইজনই ফাইট করছেন একটা লক্ষ্যকে সামনে রেখে, সেই লক্ষ্যটা হচ্ছে গিয়ে ক্ষমতার দিকে যাওয়ার। সো তাহলে এই ক্ষেত্রে যদি আপনি জোট করেন, তাহলে তো এখান থেকে আপনি এমন কিছু অ্যাচিভ করতে পারছেন না, মানে যা অ্যাচিভ করতে পারছেন সেইটা আর সেটার সাথে যদি তুলনা করেন, আপনি আলাদা আলাদাভাবে যদি ফাইট করেন, তাহলে কি অ্যাচিভ করতে পারছেন? তো আলাদা আলাদা করে ফাইট করার অ্যাচিভমেন্টটা তো আপনার বেশি। সো যেখানে আপনার লাভ বেশি হচ্ছে, পলিটিক্যাল প্রফিট বেশি হচ্ছে, আপনি র্যাশনালি যেটা থেকে বেশি ইউটিলিটি ম্যাক্সিমাইজ করতে পারছেন, সো পলিটিক্যাল পার্টি হিসেবে আপনি সেটাই করবেন, এটাই স্বাভাবিক এবং সেই ঘটনাটাই এখানে ঘটছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মেজর অবসরপ্রাপ্ত আহমেদ ফেরদৌস, আপনার কাছেও একই প্রশ্ন। জামায়াত এবং বিএনপির মধ্যে দূরত্বটা এটা মানে প্রতিদিনই বাড়ছে, বিভিন্ন বিষয়েই বাড়ছে। এই দূরত্বটা এত বাড়ার কারণটা কি মনে হচ্ছে আপনার কাছে? থ্যাংক ইউ। ডক্টর আসিফ যেটা বললে, ইটস প্লেন অ্যান্ড সিম্পল। এটা ইটস ম্যাটার অফ কনভিনিয়েন্স, মানে কার কোনটা সুবিধা
এবং উনি যেটা দিয়েছেন যে আসলে ইফ ইলেকশন কামস, মানে জামাতের একটা তো স্টেক, একটা এখন রিপ্রেজেন্টেশনের ব্যাপার চলে আসছে, এতদিন যেটা ওরা করতে পারে নাই। তো জামাত কেন লাইক বিএনপির সাথে অ্যালায়েন্সে যাবে, যেখানে ওদের একটা সামনে একটা মূলা বলাটা ঠিক হচ্ছে না, বাট সামথিং লাইক দ্যাট। সো এই জায়গাটার থেকে আদর্শিকভাবে আমি ওদের আদর্শগত ডিফারেন্সটা উনি বলেছেন, বাট পলিটিক্যাল পার্টিগুলি তো ক্ষমতা কেন্দ্রিক। আমাদের দেশে তো ক্ষমতায় যাওয়ার জন্য দে ডু রাইট অ্যান্ড লেফট। আমরা দেখেছি জামাতকে আওয়ামী লীগের সাথেও অ্যালায়েন্সে যেতে এক সময়, ঠিক আছে, আবার দে শিফটেড পরে বিএনপির সাথে, এখন আবার অন্য নৌকায়। সো ইট ইজ আ কমন প্র্যাকটিস ইন পলিটিক্স। আই ডোন্ট সি এনিথিং রং যেটা হচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু এই পরিস্থিতি যদি চলতে থাকে এখন যেভাবে হচ্ছে, তাতে এখানে তো আবার এই সুযোগ নিয়ে সংঘাত হচ্ছে এবং হয়তো আরো হবে। আমরা যেটা দেখছি সেই সুযোগে তো আওয়ামী লীগও বিভিন্নভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে আবার এখানে ভিতরে ঢোকার জন্য। আপনি খুব ভালো একটা পয়েন্ট বলেছেন যে আমাদের পোস্ট 5th অগস্ট আমাদের যে একটা চাহিদা ছিল জনগণের, যে আমরা একটা বিশুদ্ধ পলিটিক্যাল একটা পরিস্থিতি পাবো বাংলাদেশে, ওই জায়গাটায় তো আমরা প্রথমেই মার খেয়ে গিয়েছি। যে বাংলাদেশের জনগণের ছিল লুটেরা শ্রেণীর বিরুদ্ধে একটা পজিশন নেয়া। মানে আওয়ামী লীগের সময় আমরা দেখেছি যে 75% বিজনেস কমিউনিটি, ওরা হাইব্রিড নেতা, ঠিক না, ওরা আসছে এবং ওরা এসে কি করছে, ওরা তো মানুষের সাথে মিশে না, মানুষ চিনেও না কনস্টিটিউয়েন্সির মানুষ, ওরা এসে ধান্দা ফিকির করে নিয়ে যাচ্ছে, যার কারণে আপনি দেখছেন যে ব্যাংক লুট হয়েছে, অর্থনীতির একদম শেষ অবস্থা। সো এই জায়গাটা থেকে এইটার দোষটা কিন্তু পলিটিক্যাল পার্টিদেরকে নিতে হবে। বিকজ আপনি যদি নমিনেশন বাণিজ্য চালু রাখেন, তাহলে এই যে 2000 ছাত্র মরলো, জনগণ মরলো, বা 22,000 আহত হলো, কি লাভটা হলো ভাই বলেন? আমরা তো ব্যাক টু আওয়ামী লীগের জায়গায় হয় বিএনপি আসবে বা জামাত আসবে এরকম, বাট কোয়ালিটেটিভ চেঞ্জ তো আমরা দেখতে পাচ্ছি না বা আশা করছি না। আরেকটা জিনিস যে বিরোধের জায়গাটায় দেখেন আজকে এইটার আমার মতে বিরোধ আমাদের দেশে অনেক ইম্পর্টেন্ট ইস্যু আছে এই পোস্ট 5th অগস্ট জুলাই রেভলিউশনের পরে, বাট ওই জায়গাটা না দেখে আমরা দেখছি যে বিভিন্ন ইস্যুতে, মানে আজকে যেমন আমার সকালে ঘুম ভেঙেছে যে আজকে কি দেশে জরুরি অবস্থা হচ্ছে আমেরিকা থেকে। আমরা সেই আলাপে যাব আর একটু পরে, এটা নিয়ে আমরা বিস্তার আলোচনা করব। আমি একটু আসতে চাই ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে আবার। এই যে উনি বললেন যে এটা তো আসলে সাধারণ মানুষ যে স্বতঃস্ফূর্ত আন্দোলন হলো বাংলাদেশে, এই যে এখন যে আমরা আবার বিভাজন দেখছি, আবার সেই গতানুগতিক আগের রাজনীতির যে অবস্থা দেখছি, এটার জন্য তো সারা দেশের মানুষ এভাবে আন্দোলনে আসলে আসে নাই। দুটা জিনিসের মধ্যে একটু পার্থক্য করতে হবে। প্রথম কথা হচ্ছে বিভাজন এত খারাপ কিছু না। গণতন্ত্রে একটা আপনার কার্যকর বিরোধী দল লাগবে। যদি হচ্ছে সকল রাজনৈতিক দল একই চিন্তা ভাবনা একই কিছু নিয়ে কাজ করে, তাহলে বেসিক্যালি আপনি একটা পপুলিস্ট পলিসি পাবেন, যে পপুলিস্ট পলিসিটা আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরি করার জন্য কোনো কাজে লাগবে না। মানে আপনি দেশের মেজরিটি যা চাচ্ছে একদম হুবহু সেটা করলেন, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে টিরানি অফ দ্য মেজরিটি হয়ে যাবে, যেটা কখনোই গণতান্ত্রিক একটা শাসন ব্যবস্থার জন্য খুব ভালো কিছু না। সো যদি দলমত থাকে, বিরোধী দল থাকে, পার্থক্য থাকে, এটা নিয়ে এত আমার মনে হয় দুশ্চিন্তিত হওয়ার কিছু নেই। প্রশ্নটা যেটা হচ্ছে, আপনি যে কনফ্লিক্টের কথা বলছেন, সেই কনফ্লিক্টটা হেলদি না সেই কনফ্লিক্টটা আনহেলদি। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে এই জায়গাটাতে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমি এখনও যে পুরো আশা ছেড়ে দিচ্ছি তা না, কারণ এগেইন পলিটিক্যাল পার্টি, পৃথিবীর সকল পলিটিক্যাল পার্টি, পৃথিবীর ইতিহাসে এমন কোনো পলিটিক্যাল পার্টি নাই যে বলে যে হচ্ছে কি আমরা শুধুমাত্র আদর্শের জন্য রাজনীতি করি, আমরা সবাই ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি যখন ক্ষমতা কুক্ষিগত করতে চাবেন, তখন আমরা যে স্টেটের যে একটা রুলস অফ দ্য গেম আছে, ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আছে, সেইটাই স্টেটকে সেই কাজগুলো করতে বাধা দিতে পারছে কিনা। রাজনৈতিক দলগুলোর যদি সুযোগ সুবিধা থাকে, তারা যথেচ্ছ পরিমাণ টাকা খরচ করবে, তারা হচ্ছে গিয়ে ব্যবসায়ীদের হচ্ছে নমিনেশন দেবে, সবচেয়ে বেস্ট সেটাতে যাবে। প্রশ্নটা হচ্ছে যে আপনার আইন কানুন প্রাতিষ্ঠানিক কাঠামোটা আছে কিনা যেটা দিয়ে আপনি সেটাকে বাধাগ্রস্ত করতে পারবেন। তাহলে এখন এই জায়গাটা হচ্ছে কি ইম্পর্টেন্ট কথা, তার মানে হচ্ছে কি আমাদের কথা বলতে হবে আমাদের যে আরপিও যেটা আছে, রিপ্রেজেন্টেটিভ অফ পিপলস অর্ডার, সেইখানে লুপহোল আছে কিনা।
আমাদের পার্টি ফাইন্যান্সিং এর যে নিয়ম কানুন আছে সেইখানে লুপহোলস আছে কিনা, স্বচ্ছতাটা। সেই জিনিসপত্রগুলোকে হচ্ছে গিয়ে আমরা অ্যামেন্ডমেন্ট করতে পারছি কিনা, একটা পার্টি যে উপায়ে বা যে প্রক্রিয়ায় নমিনেশন দিচ্ছে সেগুলোকে আমি ঠিকঠাক করতে পারছি কিনা, আপনি এই জায়গাগুলোতে হচ্ছে আপনি গিয়ে কি সেই কাজ করতে স্বচ্ছতাটা হবে। এখন দেখতে পাচ্ছেন এই 5ই আগস্টের এখন পরে? তো এখন তো প্রত্যেকটা পার্টি তো হচ্ছে গিয়ে তার মতো করে কাজ করছে, কারণ যেটা আমরা বলেছি যে এই 15 বছর এবং তার পরিবর্তন সময়ে আমরা তো এই ইনস্টিটিউশনগুলোর ডিস্ট্রাকশন দেখেছি, Destroy হয়ে গেছে। যেটা হচ্ছে যে আপনাকে এইটা কাজ করবে কি করবে না এটা দেখতে হবে আরো সামনে। দুটো গুরুত্বপূর্ণ ঘটনা, এক যেই রিফর্ম কমিশনের কাজগুলো হয়েছে, যে ঐক্যমত্য কমিশন চলছে, সেই ঐক্যমত্য কমিশন নিয়ে যে ডিসকাশনগুলো হচ্ছে সেইখানে পার্টিগুলো কতখানি এগ্রি করছে কতখানি ডিসএগ্রি করছে সেটার উপরে ডিপেন্ড করবে আমার রুলসটা আমি কিভাবে সেট করতে পারবো। নাম্বার 2, এই রুলসটা সেট হওয়ার পরে আমি যখন ইলেকশনে যাব তখন হচ্ছে কি সেই রুলসগুলোকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা এবং পলিটিক্যাল পার্টিগুলো বা রাজনৈতিক দলগুলো সেই রুলসটাকে ফলো করছে কিনা। এখনই একদম কনক্লুশনে আসার মতো সময় হয়নি, কারণ আমরা এখন ওই রুলসটা ডিজাইনিংয়ের একটা স্টেজে আছি। সেটা যদি আমরা ডিজাইন করতে পারি এবং সেটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে দেয়ার আর হোপস, যদি না পারি তাহলে দেয়ার ইজ নো হোপ। আপনাকে ধন্যবাদ। আবারও একটু যেতে চাই আহমেদ ফেরদৌস আপনার কাছে। উনি জাতীয় ঐক্যমত্য কমিশনের কথা উঠালেন, সেখানে আমি একটু বলতে চাই গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনে আবার বিএনপি সহ আরও 2টি রাজনৈতিক দল এনসিপি এবং আরও একটি রাজনৈতিক দল সিপিবি সহ তারা তাদের সুপারিশ জমা দিয়েছেন। সেখানে বিএনপি যেটা মূলত বলেছে যে 71 এবং 24কে এক পর্যায়ে আনা সমুচিত হবে না, এবং এনসিপি যেটা বলেছে যে তারা নতুন সংবিধান এবং নতুন বাংলাদেশ চান। ভেরি গুড কোয়েশ্চেন। মানে এখন এই যে আমরা দেখলাম কি যে এই অভ্যুত্থানের পরে এনসিপি তখন তো বৈষম্য বিরোধী ছিল, ছাত্র আন্দোলন ওরা রাষ্ট্রপতিকে অপসারণের জন্য আন্দোলন করেছিল, ওরা কনস্টিটিউশনটাকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিল। তখন দেখেছি যে বিএনপি বাধা দিয়েছে, যার কারণে এটা হতে পারে না। দিস ইজ দ্য ফ্যাক্ট। বাট আমার বিএনপির কাছে প্রশ্ন, বিএনপির উইথ অল ডিউ রেসপেক্ট, বেগম জিয়া কিন্তু বলেছিলেন যে এটা এই কনস্টিটিউশনটাকে ছুঁড়ে ফেলে দিতে, আর আমরা ওই কনস্টিটিউশন নিয়েই কথা বলছি যেই কনস্টিটিউশনটায় অনেক কাটাছেঁড়া হয়েছে। এটার মানে একটা কনস্টিটিউশন, আর এই কনস্টিটিউশন তো মানুষের অধিকারের কথা বলে না, যেই কনস্টিটিউশনে গুম খুন হয়েছে, আয়নাঘর হয়েছে। গুম খুন তো কনস্টিটিউশনে লেখা নাই, বাট হয়েছে তো। আমি তো ওই সেটা তো কনস্টিটিউশন একজন ব্যক্তি বা গোষ্ঠী তারা করেছে এই কাজটা। এখন আমি ওনার অধিকার তো আছে বেঁচে থাকার, কথা বলার। উনি কথা বলতে গিয়ে যদি আয়নাঘরের মেহমান হয় তাহলে ওই কনস্টিটিউশন দিয়ে আমার কি লাভ ভাই? আমি ওই জিনিসটা বোঝাতে চাচ্ছি। সো এখানে আমি বুঝলাম না কেন বিএনপি অবজেকশন দিল। আর এখন আবার গত 2-1 দিন ইয়াতে দেখলাম আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি ছাত্ররা যখন ইয়া করলো বিএনপি আবার সাপোর্ট দিল। এখানে একটা কিন্তু রয়ে গেছে, এই কিন্তুটা বিএনপি খোলাসা করা উচিত। এবার আরেকটা জিনিস শোনা যায়, আমি পাবলিক পারসেপশন নিয়ে কাজ করি, মানুষের সাথে কথা বলি, মানুষজন যখন বলে একটা জিনিস ঠিক, যে এবার আমি শুনেছি একটা বিশ্বস্ত সূত্রে যে তারেক রহমান সাহেবের কথা, ওনার পলিটিক্যাল ম্যাচিউরিটি অনেক ইয়া হয়েছে। উনি বলে হয়তো এরকম বলেছেন যে গিয়াসউদ্দিন মামুন টাইপের লোকজনের সাথে তোমরা মিশো না। এই চেঞ্জটা কিন্তু ইটস ভেরি গুড। বাট আমরা তো দেশে আছে, আমরা দেখি যে বিএনপির বিভিন্ন নেতাদের বিভিন্ন ধরনের বক্তব্য কনফ্লিক্টিং, এবং এরা যখন বলে এই বিএনপি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল আওয়ামী লীগের শাসনামলে। এক একজনের নামে বলেন ওরা 300-400 করে মামলার হাজিরা দিতেই শেষ। ওই বিএনপি যখন বলে আওয়ামী লীগ ইলেকশনে আসলে ওদের সমস্যা নেই, আব্দুল আল মিন্টু সাহেব বলেছেন, অনেকে বলেছেন, তখন কিন্তু এটা জনগণের কাছে একটা প্রশ্ন রয়ে যায় যে যারা নির্যাতিত হলো তাদের না সবচেয়ে বেশি কথা বলার কথা ছিল। এবং ছাত্ররা যেটা বলেছে আমার মনে হয় কনস্টিটিউশন, আমিও মনে করি, আমি কনস্টিটিউশনে এক্সপার্ট না, আর আমি মনে করি একটা কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন তো হচ্ছিল 72-এর কনস্টিটিউশন, পাকিস্তানের জন্য করা হয়েছিল, ওইটা কপি পেস্ট করে এই কনস্টিটিউশন তো দেয়া হয়েছে, এবং এটা এত কাটাছেঁড়া হয়েছে যে এখন একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি করে, মানে আমার রাইটটা কি, পিপলস রাইটটা কি, মানুষের বিভিন্ন গোষ্ঠীর চাহিদাটা কি,
এটা তো বের করা খুব ডিফিকাল্ট না। ধরেন আপনি উপজেলা পর্যায়ে যদি একটা আলোচনা, এই যে আমরা আলোচনা করছি এটার ক্রাক্সটা, উপজেলার আলোচনার বিভিন্ন পেশার লোকজন থাকবে, ক্রাক্সটা আসবে জেলা পর্যায়ে, আসবে ডিভিশন পর্যায়ে, আসবে তারপরে একটা কনস্টিটিউশন হোক, লেট ইট বি আ 2-3 পেজ কনস্টিটিউশন যেটা বোধগম্য। একটা কৃষকের তো বোঝার অধিকার আছে কনস্টিটিউশনটা কি, তার রাইট সেখানে কি আছে, আমার অধিকারটা কি আছে, সেই কৃষকের অধিকার। একই বিষয়ে আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে এই বিএনপি যে বলল যে সংবিধান ৭১ এবং এই ২৪ এই দুটোকে তারা একই জায়গায় রাখতে চাচ্ছে না, এবং সমন্বয় এখন যারা এনসিপি রাজনৈতিক দল তারা বলছে যে এই সংবিধানকে ফেলে দিতে হবে, নতুন করে সংবিধান করতে হবে, এবং এখানে যে আগের যে ব্যাপারগুলো আছে সেগুলো রাখা যাবে না। এখানে কয়েকটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি দেখি যে গত 14-15 বছর বা আরও যদি পেছনে চলে যাই, 91 সাল থেকেই যদি চলে যাই, আমাদের যখন ডেমোক্রেটিক ট্রানজিশন হলো, তখনকার থেকে আমাদের শাসন ব্যবস্থার মূল ত্রুটিগুলো কী ছিল, যেটার সাথে কনস্টিটিউশনের সম্পর্ক আছে। প্রথমত যেটা হয়েছে যে আপনার 91তেও হয়েছে, সেটা পরবর্তীতেও আমরা দেখেছি সেটার একদম প্রকট রূপ, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ পাওয়ার। পাওয়ার একজন ব্যক্তির হাতে, একটা ব্রাঞ্চের হাতে, এক্সিকিউটিভ ব্রাঞ্চের হাতে, বা একটা পলিটিক্যাল পার্টির হাতে কুক্ষিগত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, যেটা এই কনস্টিটিউশনের মধ্যেই আছে। এই কনস্টিটিউশনে আমরা যখন দেখি হচ্ছে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার এবং জুডিশিয়ারির যে রোলের ভারসাম্যের ক্ষেত্রে দেখি, সেখানে ভারসাম্যহীনতা দেখি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যে ক্ষমতা রেখে সেটা যখন আমরা দেখি, সেইখানে দেখি আমরা এখানে ৭০-এর মতো অনুচ্ছেদ দেখি, এখানে আমরা এই ধরনের এবং আমরা এখানে যেগুলোকে আমরা ইনস্টিটিউশনস অফ অ্যাকাউন্টেবিলিটি বলি, সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করার কোনো ধরনের ব্যবস্থা আমরা দেখি না। এখন প্রশ্নটা হচ্ছে যে এই জিনিসপত্রগুলোর পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি কি যাচ্ছি না। আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন আমি বিএনপির এই মতামতের সাথে সম্পূর্ণভাবে একমত। ৭১ আমাদের জাতীয় পরিচয়ের অংশ, এইটাকে কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। এবং যেটা হচ্ছে কি শুরু থেকেই বলা হচ্ছে যে যেটা হচ্ছে ৭১ আমাদের যে লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য ছিল, সেটা বাস্তবায়িত হয়নি। আমরা বারবার চেষ্টা করে গেছি সে লক্ষ্যগুলোকে বাস্তবায়ন করার জন্য। আমরা অন্য একটা দেশ থেকে স্বাধীন হয়েছে, স্বাধীনতা তো সম্পূর্ণ আলাদা জিনিস, সেটাকে তো কোনো কিছু দিয়ে রিপ্লেস করা যাবে না। কিন্তু এবার তো আমরা কোনো দেশ থেকে অন্য কারোর সঙ্গে যুদ্ধ করে স্বাধীন হয়নি। এবার তো সেটা আমি বললামই, আমি তো আপনার সাথে দ্বিমত করছি না। এখন যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ইস্যুগুলো নিয়ে বিতর্ক অর্থহীন। কারণ কনস্টিটিউশনের দুটো জিনিস থাকে, একটাকে আমরা বলি হচ্ছে ডগমেটিক দিক, আর একটাকে আমরা বলি অর্গানিক দিক। এই ডগমেটিক দিক নিয়ে আপনি কখনো হচ্ছে গিয়ে এগ্রিমেন্টে পৌঁছাতে পারবেন না। কিন্তু এবং এই আলোচনা যে হচ্ছে গিয়ে আপনি কোনটা বড় কোনটা এটা দিয়ে বেসিক্যালি ওই যে আমরা যে পাওয়ার স্ট্রাকচারের কথা বলছিলাম, সেটাতে কোনো ধরনের চেঞ্জ আসবে না। মূল জিনিসটা হচ্ছে যে জায়গায় যেটা নিয়ে কথা বলা দরকার, যে এই যে কনস্টিটিউশনাল রিফর্ম কমিশনটা হলো, তারা যে রেকমেন্ডেশনগুলো দিয়েছেন, এবং আমরা বিএনপির যে মতামত, মানে সারপ্রাইজিংলি বিএনপির মতামতে আমরা ওই ৭১-২৪ নিয়ে কথা বলছি, যেটা নিয়ে আমরা কথা বলছি না। বিএনপি আপার চেম্বারে একমত, কিন্তু আপার চেম্বার কি প্রক্রিয়ায় নির্বাচিত হবে, মানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার সাথে একমত, কিন্তু সেটা কি প্রক্রিয়ায় নির্বাচিত হবে সেটা তারা এখনো পরিষ্কার করেননি। এই উচ্চকক্ষ যদি হয়, সেই উচ্চকক্ষের কোনো ভূমিকা থাকবে কিনা, কারণ উচ্চকক্ষের যদি কোনো ভূমিকা না থাকে, আপনি একটা উচ্চকক্ষ করলেন, ধরা যাক আপনি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনই করলেন, আপনার নিম্নকক্ষ পাস দ্য পোস্ট, সে সবচেয়ে বেশি পাওয়ারফুল, উচ্চকক্ষের কোনো ভূমিকা নেই, তাহলে নিম্নকক্ষ যা চাচ্ছে তাই হবে, আবারও কনসেন্ট্রেশন অফ পাওয়ার হবে, আবারও সেন্ট্রালাইজেশন হবে, আবারও এক ব্যক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত হবে। বিএনপির সেটার ব্যাপারে আমরা কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। দুই, এইখানে নারীদের ক্ষমতায়নের কথা বলা হচ্ছে, ১০০টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন। বিএনপি ১০০টি আসন মানতে রাজি আছে, কিন্তু সরাসরি ভোটের ব্যবস্থা গ্রহণে তারা রাজি না। তাহলে নারীর যে রাজনৈতিক ক্ষমতায়নের যে ধারণা, সেই ধারণার সাথে আমরা মিল দেখতে পাচ্ছি না। তো আমাদের কথা বলতে হবে তো হচ্ছে গিয়ে এই জায়গাগুলোতে, যেমন কনস্টিটিউশনে রাইটস, কতগুলো রাইটসকে আলাদা করে একটা চার্টার করার কথা বলা আছে। বিএনপির সে বিষয়ে পজিশনকে আমরা এখনো পরিষ্কার না, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে বিএনপি কি পজিশন নিচ্ছে সেটা আমরা এখনো জানি না। তারপরে হচ্ছে গিয়ে একই সাথে যদি আপনি দেখেন যে ওইখানে একটা কনস্টিটিউশনাল কমিশনের কথা, স্বাধীন কনস্টিটিউশনাল কমিশনের কথা বলা আছে, যে ইন্ডিপেন্ডেন্ট বডি যেগুলো, লোকাল গভর্নমেন্ট কমিশন যেটা হবে, অ্যান্টি কারাপশন কমিশন, তারপরে হচ্ছে গিয়ে নির্বাচন কমিশন, এই প্রত্যেকটার হেডগুলোকে হচ্ছে গিয়ে নিয়োগ দিবেন। এবং এই কনস্টিটিউশনাল কমিশনের গঠন, যেটা কনস্টিটিউশনাল রিফর্ম কমিশন সাজেস্ট করেছে, সেটাতে ৯ জন মেম্বার থাকবে, এর মধ্যে প্রধানমন্ত্রী থাকবেন,
এর মধ্যে রাষ্ট্রপতি থাকবেন, এর মধ্যে 2 হাউসের স্পিকার থাকবেন। ইনারা মোটামুটি সরকারি দল হতে পারেন বা রাষ্ট্রপতি নাও হতে পারেন। অন্যদিকে বিরোধী দল থেকে হচ্ছে গিয়ে বিরোধী দলীয় নেতা থাকবেন, অন্য রাজনৈতিক দলের একজন থাকবেন, প্লাস হচ্ছে 2জন ডেপুটি স্পিকার থাকবেন, 4 আর থাকবেন প্রধান বিচারপতি। তাহলে এইখানে কিন্তু আপনার দল নিরপেক্ষ লোকজনকে নিয়োগ দেওয়ার একটা অপরচুনিটি বা সুযোগ চলে আসতেছে। এখন বিএনপি বলছে আমরা এটা মানি না, আমরা এইভাবে এটা করাটা মানি না। তো তাহলে এই যে সেপারেশন অফ পাওয়ার, এই যে ইনস্টিটিউশনগুলোর স্বাধীনতা নিশ্চিত করা, আমাদের তো আলোচনা করা উচিত এই জায়গাটা। আমরা টানাপোড়েনের একসঙ্গে বসবে, আমরা আশা করছি যে অবশ্যই আশা করছি যে সেগুলো হবে, মানে সবকিছু মোটামুটি একটা সমাধানে আসবে। আমি একটু বিরতিতে যাব, তার আগে 1 মিনিট একটু কথা বলবো। আহমেদ ফেরদৌস, আপনাকে প্রশ্ন করতে চাই, আমাদের এখন যে চিফ প্রসিকিউটর আছেন তাজুল ইসলাম, যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যত তথ্য প্রমাণ আছে, এখন যে বিষয়টা নিয়ে টানাপোড়েন চলছে আসলে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে কি নিষিদ্ধ হবে না, সেই বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে যে ধরনের তথ্য প্রমাণ তাদের হাতে আছে সেটা আদালতের মাধ্যমেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব। সেই বিষয়টা একটু আপনার কাছে জানতে চাই। এটা তো কেউ মামলা করতেও পারে চাইলে, যে না অবশ্যই করতে পারে, যদিও এটা একজন আইনজীবী হলে ভালো বলতে পারতেন, তারপরে এটা দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুটা, এটা ডক্টর ইউনূসও বলেছেন, স্যারও বলেছেন যে ওনার পজিশনটা উনি ক্লিয়ার করেছেন। দিস ইজ আ পলিটিক্যাল ডিসিশন নাম্বার 1, আর এইটা তো পিপলস উইল, এটার জন্য প্রয়োজন হলে একটা গণভোট হোক, লেট পিপল ডিসাইড। আর হুট করে আওয়ামী লীগকে, অফকোর্স যদি জুলাইয়ের মানে যারা আহত হয়েছে এই বিচারটা হতো অটোমেটিক, কিন্তু ফ্যাসিস্টদের বিচার হয়ে যেত, তখন আর এই প্রশ্ন আসতো না আওয়ামী লীগকে নিষিদ্ধ। যেই প্রশ্ন নিয়ে অনেক বিতর্ক, অনেক সাংবিধানিক আইনি জটিলতা, এটা তো হুট করে করা যাচ্ছে না। আপনাকে ধন্যবাদ। আমি একটু বিরতিতে যেতে হবে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমরা আলোচনা করছিলাম রাজনীতিতে টানাপোড়েন নিয়ে। আবারও মূল আলোচনায় যেতে চাই, শুরু করতে চাই আহমেদ ফেরদৌস আপনাকে দিয়ে। আমাদের প্রধান উপদেষ্টা উনি চায়নায় যাচ্ছেন, চায়নায় ওনার কিছু সমঝোতা স্মারক সই হবে, এবং সেখানে আমরা একটা জিনিস প্রতিবারই দেখেছি, বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান যখন চায়নাতে তাদের মিটিং থাকে বা চায়নাতে তারা যাবেন, এই বিষয়টা সামনে আসলেই বিভিন্নভাবে দেশ কিন্তু অস্থির হয়ে যায় বা করার চেষ্টা করা হয় বলে আমরা জানতে পারি। মানে কেন এই বিষয়টা কেন হয়? চায়নায় যাওয়ার কথা শুনলে কেন এই পরিস্থিতিতে? এটা খুব অবভিয়াস। দেখেন, আমাদের নেইবার যারা আছে, উই হ্যাভ লাইক ইন্ডিয়া দ্য বিগ নেইবার, মায়ানমার আছে, মায়ানমারের সাথে আমাদের একটা আনরিজলভড ইস্যু আছে, রোহিঙ্গা ইস্যু, যেটা চাইনিজ ইন্টারভেনশন ছাড়া ইটস নট পসিবল। এটা ফুল স্টপ। আমি জেনারেল ওয়াকার স্যার যেরকম বলেছেন ফুল স্টপ, এটা সবাই জানে ওরকম। আর আরেকটা জিনিস হলো, ইন্ডিয়ার সাথে আমাদের কিছু, যেহেতু বর্ডার আছে এবং চায়নার সাথে ইন্ডিয়ার বর্ডার আছে, আমাদের চিকেন নেক রিলেশনটা আছে। এটা সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে ইটস ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইন্ডিয়ার আধিপত্যটার ব্যাপারে। এইবার আমরা যেটা দেখছি যে ডক্টর ইউনূসকে যেই রেসপেক্ট দিচ্ছে চাইনিজ গভর্নমেন্ট, এই 50 বছর পূর্তিতে ওনার জন্য একটা বিশেষায়িত বিমান পাঠানো হচ্ছে, বেশ কয়েকটা চুক্তি হওয়ার কথা শুনছি, যেমন সম্ভবত চুক্তি না, উপদেষ্টা বলেছেন যে সমঝোতা স্মারক, হ্যাঁ, সমঝোতা স্মারক, লাইক আপনার মিলিটারি কোঅপারেশনটা হওয়ার কথা। মিলিটারি কোঅপারেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কারণে, লাইক আমেরিকানরা কিন্তু ওদের কনসার্ন করেছে আমাদের সাথে, যে উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইউর চাইনিজ ভিজিট। আমাদের সরকারের পক্ষ থেকে যখন বলা হয়েছে ঠিক আছে গিভ আস সফট লোন, আমরা তোমাদের অস্ত্র নেই তো তখন আবার দেয় না। বাট ওরা কিন্তু এটা তো আমাদের তো ভাই প্রতিবেশীর সাথে একটা আর্ম ফোর্সেস রাখতে হলে, এফেক্টিভ আর্ম ফোর্সেস রাখতে হলে এই অস্ত্রের জিনিসটা তো লাগবেই। আরেকটা জিনিস হলো পোর্টের সক্ষমতা বৃদ্ধি। আমরা দেখেছি যে গত রেজিমের সময় চিটাং পোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ 7 সিস্টার যারা আছে, ল্যান্ডলক কান্ট্রি যেগুলি আছে, ডক্টর ইউনূস যেভাবে বলেন, আপনারা আমাদের পোর্ট ইউজ করেন, ট্রেড হোক, উইন উইন একটা সিচুয়েশনে, এইটা একটা জিনিস আছে। আর ইনভেস্টমেন্টের বেশ কিছু ইস্যু আছে। চাইনিজ এনার্জি কোম্পানিগুলো এখানে ইনভেস্ট করবে, ওদের কলকারখানাগুলো এখানে আসলে আমাদের কর্মসংস্থানের ইয়েটা হবে। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিসটা হলো তিস্তার পানিটা
তিস্তার পানি ইজ রিলেটেড উইথ চাইনিজ। তিস্তা অ্যান্ড চিকেন নেকটা কিন্তু খুব খুব কাছাকাছি। কাছাকাছি। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন যে লালমনিরহাটে একটা এয়ারবেস হওয়ার কারণে ইন্ডিয়ানদের খুব মাথা ব্যথা। সো এই হাইপটা আমার সুপ্রতিবেশী ভারতের মাধ্যমেই তৈরি হয়। আর ভারতের প্রোপাগান্ডা মেশিন আছে কি, বাংলা রিপাবলিক, বাংলাটা আমরা এমন অবস্থা তৈরি করে যে বাংলাদেশ নাই, এই হয়ে যাচ্ছে, ওই হয়ে যাচ্ছে। এবং দুঃখজনক হলো আমরা ওদের প্রোপাগান্ডায় কিন্তু পা দিচ্ছি। আমাদের দেশের মধ্যেও কিন্তু ইন্টারনাল বিরোধ হচ্ছে, বা একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে আমরা উতলা হয়ে যাচ্ছি, বা একটা ইউটিউবের বয়ান নিয়ে দেশ অস্থির হয়ে যাচ্ছে। এই বিরোধটা কিন্তু, এই কনফ্লিক্টটা দেশের জন্য খুব খারাপ। যেমন আমি তিনটা, একটা হলো এক্সটার্নাল কনফ্লিক্ট, বিভিন্ন সুপার পাওয়ারের বাংলাদেশকে নিয়ে কিন্তু ইন্টারেস্ট আছে, ঠিক আছে। আর মায়ানমারের আপনার একটা নতুন গোষ্ঠী, ওরা ক্ষমতায় আসার করছে, ওদের সাথে আমাদের সম্পর্ক, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট চায়নার ইয়াতে। তো বিরোধের আমি যে লেটস টক অ্যাবাউট এক্সটার্নাল বিরোধ। আমাদের আসিফ ভাই বলেছেন উই হ্যাভ লট অফ ইস্যুস যেগুলি নাকি অ্যাড্রেস করা দরকার। এগুলি না করে আমরা মানে কি চিল কান নিয়ে গেলে ওটার পিছনে দৌড়াচ্ছি, এমন অবস্থা। জি, আমি আপনাকে ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে, ডক্টর আসিফ মোহাম্মদ শাহান। একই প্রশ্ন, যে আমাদের দেশের কোনো রাষ্ট্রপ্রধান যখন চায়নায় যাওয়ার পরিকল্পনা হয় বা যাচ্ছেন বা যাবেন, ঠিক সেই মুহূর্তে দেশে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়। এটা হওয়ার পেছনে কি কি কারণ? উনি যেমন বলছিলেন আমাদের প্রতিবেশী দেশ, তারা এটাতে খুব চিন্তিত হয়ে যায়। I think that can be, মানে আমি বেসিক্যালি হচ্ছে কি, ইফ আই ডোন্ট সি দ্য এভিডেন্স আই ক্যানট মেক আ ডিরেক্ট কজাল যে এইটার কারণে এইটা হচ্ছে। দ্যাট ক্যান বি, সেটা যেহেতু হচ্ছে কি একটা রাষ্ট্র পরিচালনার ব্যাপারে দেয়ার আর নাম্বার অফ ইন্টারেস্ট। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা খুব গুরুত্বপূর্ণ, যে আপনি চায়না যাচ্ছেন, আপনি এমওইউ সাইন করছেন, আপনি ইনভেস্টমেন্ট ওয়েলকাম করছেন। ইনভেস্টমেন্টগুলো যখন আসবে আপনার এখানে, কিন্তু আপনাকে একটা সার্টেন লেভেল অফ পলিটিক্যাল স্টেবিলিটি এনশিওর করতে হবে। কারণ আপনি যদি পলিটিক্যাল যে কোনো দুটো জিনিস, এখানে দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যেটা বিডার ইসে থেকে ওকে চেষ্টা করা হচ্ছে। এক হচ্ছে যে আপনার এইখানকার ইনভেস্টমেন্টের যে রুলস রেগুলেশনস, যেই ঝামেলাগুলো আছে, সেগুলোকে হচ্ছে কি আপনার রেগুলেশনগুলোকে আপনাকে দূর করতে হবে, যাতে ইউ ক্যান প্রোভাইড আ ইনেবলিং এনভায়রনমেন্ট। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার এখানে যেন পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা না থাকে। এখন যে কথাটা উনি বলছেন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমরা জানি যে দেয়ার আর নাম্বার অফ, পাশের দেশ থেকে তো উই নো দ্যাট দেয়ার আর নাম্বার অফ আপনার হচ্ছে গিয়ে মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে, বহু ধরনের ঝামেলা তৈরি করা হচ্ছে। অ্যাট দ্যাট টাইম আমরা একই জিনিস হচ্ছে গিয়ে আমাদের দেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, যে এইখানে একবার ইউটিউবে এই বক্তব্য আসছে। দেখুন, এই প্রত্যেকটা জিনিস পলিটিক্যাল ইনস্টেবিলিটিটাকে ইনস্টিগেট করে। আপনি যখনই হচ্ছে গিয়ে এইখানে কোনো একটা ঝামেলা তৈরি করছেন, দেখুন প্রচুর গুজব আসছে, প্রচুর ঘটনার মানে কথা বারবার বলা হচ্ছে, মানে এবং ওই মানে বাইরে থেকে হচ্ছে গিয়ে আপনার ফেসবুকে বলুন বা ইসের মাধ্যমে বলুন, আপনি হচ্ছে গিয়ে স্টেটমেন্ট একটা দিয়ে দিচ্ছেন, সেটাতে অনেক মানুষ হচ্ছে ব্যস্ত হয়ে ইসে করে যাচ্ছেন। কিন্তু কেউই একটা জিনিস খেয়াল করছেন, আপনি যত বেশি এই কাজগুলোতে নামছেন, তত বেশি আপনি ডক্টর ইউনূসের কাজটাকে ডিফিকাল্ট হচ্ছে, তত বেশি হচ্ছে আপনি ইনস্টেবিলিটি আনছেন। সো দ্যাট ইজ ভেরি প্রবলেমেটিক। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও একটা বিজ্ঞাপন বিরতি নিব। আমরা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, তারপরে এসে আবার আপনার সঙ্গে কথা বলবো। দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম রাজনীতির টানাপোড়েন নিয়ে। এবার একটু কথা বলবো অন্য একটি বিষয়ে। আহমেদ ফেরদৌস, আপনার কাছে আসতে চাই প্রথমে। আমরা একটু সমন্বয়কদের মধ্যে, যারা আগে সমন্বয়ক ছিলেন আর কি, তাদের মধ্যে একটু সমন্বয়ের অভাব দেখতে পাচ্ছি। হাসনাত আবদুল্লাহ একটি পোস্ট করলেন, সেনা প্রধানের সঙ্গে তিনি মিটিং করেছেন, তিনি সহ আরও দুজন, এবং সেই পোস্টের পরদিন আবার সার্জিস উনি আরেকটা পোস্ট করলেন, সেখানে কিছুটা মডিফাই করে তার মতামতের পার্থক্য জানিয়ে, এবং পরে হাসান মাসুদ উনি নিজেও সেখানে আরেকটি কমেন্টস করলেন। এই যে অবস্থাটা, হ্যাঁ, এবং পরে পাটোয়ারি সংবাদ সম্মেলন করে উনিও এটাকে বলেছেন, বিস্তারিত বলেছেন। এবং এই যে ব্যাপারগুলো, এবং এটার পর থেকে আমরা অনেক গুজব দেখছি, অনেক গুজব, এবং আমরা গতকালকেও যেটা দেখেছি যে সারা রাতে এটা হচ্ছে, ওটা এই হয়ে যাবে বাংলাদেশের, এই যে একটা অবস্থা, এটা কেন তৈরি হলো, বা এই সমন্বয়হীনতা কেন মনে হয়? দেখেন ভাই, আমি গত শুক্রবারের আগের শুক্রবার দিয়ে করি, যখন আপনারা শুনেছেন ক্যান্টনমেন্টে এপিসি
কথা শুনেছেন, আর্মি টেক ওভার করছে। ওই দিন ঘটনাটা হয়েছিল বায়তুল মোকাররম থেকে ওরা ওই যে গাজার কারণে আমেরিকান এমবাসি আক্রমণ করার মানে ওখানে যাওয়ার কথা ছিল ওই প্রসেশনটা। সো গভর্নমেন্টের দায়িত্ব হলো এমবাসিটাকে প্রোটেক্ট করা। সো দ্যাটস দ্য রিজন এপিসিগুলি মুভ করা আছে। এমনভাবে গুজব হয়েছে। আর তারপরে দেখলাম হাসনাতের এই জিনিসটাই সেনাপ্রধানের সাথে সাক্ষাতের বিষয়টা নিয়ে যে সেনাপ্রধান আওয়ামী লীগকে মানে রিডিফাইন্ড আওয়ামী লীগ ইয়ে করছে। আমি তো ওনাকে পার্সোনালি চিনি, হি ইজ নট এ ম্যান লাইক দিস, নাম্বার ওয়ান। আর আর্মি বা সেনাপ্রধান আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে এখনকার পরিস্থিতি, ইজ ইট পসিবল? আর উনি করার কে, বা হাসনাত করার কে, সার্জিস করার কে? আমি হাসনাতকে খুব পছন্দ করি, আমি ওর সাথে কাজও করি পুনর্বাসন নিয়েও আমার সাথে ব্যক্তিগত উদ্যোগে। আর আজকের কি একটা মিটিং নিয়ে জরুরি অবস্থা হয়ে যাচ্ছে, এই গুজবগুলি আসে কোত্থেকে? লেটস টক অ্যাবাউট এটা যখন এই ফেসবুক পোস্ট নিয়ে যখন এই ধরনের কথা হচ্ছিল, এর মধ্যেই যেহেতু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও খারাপ, সামনে আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস, সেই নিয়ে সেনাপ্রধান ওনার সেনাবাহিনীর অফিসারদের সঙ্গে বসে মিটিং করবেন, কথা বলবেন, এটা উনি বলেছেন। এবং সেটাকে নিয়েই হয়তো সবাই ভাবছে যে না, এটাকে নিয়ে তো কি হয়েছে আমরা সবাই জানি। জি জি, গতকাল রাতের জিনিসটা আমি আর রিপিট না করলাম, কি হয়েছে জানি। দেখেন, আমরা জুলাই রেভলিউশনের আগে এই যে ইনফ্লুয়েন্সার যারা ইউটিউবের, পিনাকিদা, কনক সরোয়ার ভাই, ইলিয়াস, আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর দেম বিকজ ওনারা কিন্তু আমাদেরকে ইনফরমেশন দিয়েছিল, যেহেতু দেশের লোকজন আমরা কথা বলতে পারতাম না, দে কুড স্পিক, এবং এটা জনমত তৈরিতে বা প্রপার ইনফরমেশন দেওয়াতে ওনাদের অবদানকে আই সেলুট দেম, ঠিক আছে। বাট কনক ভাইয়ের কালকের ইয়াটা ওয়াজ ইম্যাচিউর। হ্যাঁ, আর পিনাকিদার আমি ওনাকে ভীষণ পছন্দ করি, ওনার ইয়াগুলি পড়ি। ওনারকে আমি ডিউ রেসপেক্ট দিয়ে কিছু কথা বলতে চাই যে, আচ্ছা পিনাকিদা, আপনার কাছে আমি একটা জিনিস, কনসেপচুয়াল একটা জিনিস ভুল আছে, লাইক পোস্ট 80 এই যে সুপার পাওয়ারগুলি কিন্তু আমলাতন্ত্র দিয়ে একটা দেশের উপর প্রভাব বিস্তার করে। ইটস নো মোর মিলিটারিকে কিন্তু ইউএন পিস কিপিংয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সো আমলাদের নিয়ে কিন্তু আমি পিনাকিদার কোনো উচ্চবাচ্য দেখি নাই। যেমন আমি দুটো নামই বলে যাচ্ছি, কই জেনারেল ওয়াকারকে নিয়ে ওনার এত প্রবলেম, ফাইন, উই উইল ডিসকাস। জেনারেল ওয়াকার ছাড়া কে? মোখলেসুর রহমান সাহেব জনপ্রশাসন সচিব, আলী ইমাম মজুমদার। আমি পিনাকিদার কাছে রিকোয়েস্ট করবো, পিনাকিদা আপনি এদের সম্পর্কে কিছু বলেন না কেন? না, উনি সিনিয়র স্বরাষ্ট্র সচিব যিনি, ওনাকে নিয়েও মনে হয় কথা বলেছেন। আমি দুটা নাম বলেছি, জি। আমি এই দুইটা নাম সবাই জানে, আমি আমলাদের এগেনস্ট কথাটা বলেছি। দুই, আরেকটা জিনিস দেখেন, লেট আস ডিসকাস ওপেনলি। পিনাকি ভাই দাদার ভিউটা আমি রেসপেক্ট করে এই জন্য, ওকে জেনারেল ওয়াকারকে রিপ্লেস করতে চান, লেট আস ডিসকাস হু ইজ দি বেস্ট চয়েস। আর জেনারেল ওয়াকারকে 3rd অগস্টে তো উনি জনগণের পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং এটার জন্য ওনাকে তো গালমন্দ শুনতে হয়েছে, এটা সবাই জানে। তো এটা ফ্যাক্ট ইজ, আমি আমার চরম শত্রুকেও তো ইন্ডিভিজুয়াল অ্যাটাক করবো না, রেসপেক্ট দিয়ে তো কথা বলবো। উই ক্যান ডিসকাস। ওনাকে বাদ দিয়ে আমরা কাকে আনবো? দেখেন, আওয়ামী লীগের সময় একটা জিনিস ইয়া ছিল যে ওরা আর্মিকে ইয়া করতে চায় না, একটা ভালো আর্মি থাকুক, রক্ষী বাহিনী। এই লাস্ট ফ্যাসিস্ট রিজিমে আমরা দেখেছি যে আর্ম ফোর্সেসকে মেলাইন করা হয়েছে। রাষ্ট্র সেনাবাহিনীকে বলেন বা আর্ম ফোর্সেসকে বলেন, টাকা পয়সা রিলেটেড জায়গায় নিয়ে গেছে। ওয়াই? আপনাকে যদি আমি আপনার চরিত্র নষ্ট করতে পারি, 3W দিলেই কিন্তু ইউ আর গন, মানে ঠিক আছে, ওইসব জায়গায় নিয়েছে। তো রাষ্ট্রের ব্যর্থতা 1 নম্বর। 2 নম্বর হলো এই যে আমি তো ওনার কাছে একটা জিনিস জানতে চাই, পিনাকিদার কাছে, যে এই যে আওয়ামী লীগের একটা ন্যারেটিভ আমরা জানি যে জঙ্গিবাদ নিয়ে ওরা ওয়েস্টকে বুঝিয়েছিল, ওরা থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না, জঙ্গিবাদ দমন করেছে। আপনারা খেয়াল করেছেন এই যে ইসলামী গ্রুপগুলি কিন্তু মাথাচাড়া দিয়ে এসছে। আমি আব্বাসী সাহেবের একটা ইয়া দেখলাম, উনি তো পরিষ্কার করে বলছে কয়েকজনের নাম ধরে কতল করবে, হাত কেটে দেবে, কবজি কেটে দেবে। পিনাকিদার মাজার ভাঙা হলো, এখানে তো কোনো স্টেটমেন্ট আমি ওনার কাছ থেকে পাইনি। দিস ইজ ভেরি স্যাড। আর ওনার কাছে আমরা এক্সপেক্ট করি আমাদের যেই
ছোট্ট দেশ, উই ক্যানট এফোর্ড আ বিগ আর্মি, একটা কম্পালসারি মিলিটারি এডুকেশন থাকার দরকার, যাতে একটা ইয়াতে একটা যুদ্ধ লাগার পরিস্থিতিতে একটা উই হ্যাভ এ বিগ ফোর্স, যেটা মুক্তিযুদ্ধে হয়েছিল। কি হয়েছিল মুক্তিযুদ্ধে? আর্মির এরা কিন্তু বিভিন্ন সোলজাররা ইভেন এই লেভেলে গ্রামে গঞ্জে গিয়ে ট্রেনিং দিয়ে একটা অর্গানাইজড ফোর্স, একটা এত বড় শক্তির বিপক্ষে এটা চলে গেছে। সো ওই জায়গাটায় কিন্তু যদি উগ্র গোষ্ঠীগুলিকে, এখন আওয়ামী লীগ তো বলবেই, আমাদের প্রতিবেশী ভারত রাষ্ট্র তো বলবেই যে এই দেখো বাংলাদেশে কিন্তু উগ্র ইয়াবাদীরা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে, এইটা দেশের জন্য ভালো হবে না। আমরা দেশে থাকি পিনাকিদা, কাম অ্যান্ড টক উইথ আস, আমরা উই রেসপেক্ট ইউ, লেট আস ডিসকাস। আপনি কেমন পোস্ট রেভলিউশন, কেমন আর্মি চান? কারণ আর্মিটাকেও সংস্কার করার ইয়ে আছে, কারণ আর্মিটাকে তো অনেক মেলাইন করা হয়েছে, একটা খুব সেন্সিটিভ ইনস্টিটিউশন। আর রাষ্ট্রের এরকম যদি একটা ক্রাইসিস মোমেন্ট হয়, আল্লাহ মাফ করুক, সামনে ঘুরে ফিরে তো এই আর্মির কাছেই আসতে হবে। তো এই আর্মিটাকে ব্যক্তিগত একটু ডক্টর আসিফ মোহাম্মদ শাহান আপনার কাছে শুনতে চাই, এই যে গুজব তৈরি হচ্ছে প্রতিনিয়ত, এই গুজব আসলে এগুলো কোথা থেকে তৈরি হয় এবং মানুষ কেন এই গুজবের পিছনেই ছুটতে থাকে? মানুষ কেন সেটা চেক করে দেখতে চায় না বা বুঝতে চায় না যে আসলে কি হচ্ছে? দেখুন, প্রথমত আমরা পলিটিক্যালি খুব ডেলিকেট একটা সিচুয়েশনে আছি, একটা অনিশ্চয়তার মধ্যে আমরা এখনো আছি। আমরা এখনো খুব যে ক্লিয়ার পরিষ্কার গাইডলাইন আমরা পাচ্ছি কোন দিকে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। সো এই যখন আনসার্টেনটিতে আপনি থাকেন, তখন হচ্ছে কি আপনি সবসময় সার্টেনটি খোঁজেন। এই সার্টেনটি খোঁজার জন্য আপনি যে কোনো ধরনের ইনফরমেশন যেটাই আপনি দেখেন সেটাকেই হচ্ছে কি আপনি আঁকড়ে ধরার চেষ্টা করেন। দ্বিতীয়ত এখানে আরও একটা জিনিস হচ্ছে যে সরকারকেও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে খুব শক্ত ভূমিকা শুরুতেই নিতে পারেননি। সো আপনি যখন শক্তভাবে কোনো কিছু এসে দমন করতে না পারেন বা শক্ত কোনো সিগন্যাল যদি আপনি সেন্ড করতে না পারেন, যেমন যে কথাটা বলা হলো, যেমন অনেক ক্ষেত্রে এই যে ইউটিউবারদের যে ইনফ্লুয়েন্স, কিছু ক্ষেত্রে আই ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ এনি ডিসকাশন উইথ দেম, ইটস নট দেয়ার রেসপন্সিবিলিটি। একটা রাষ্ট্র চালানোর জন্য যে সরকার আছে, দ্যাট ইন্টারিম গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে সে কীভাবে চালাবে। সকল ক্ষেত্রে আপনার স্পেশালাইজড লোকজন লাগবে। সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাহিনী, এবং এই মুহূর্তে আমরা যে আনসার্টিন সিচুয়েশনে আছি সেইখানে একটা সার্টেনটি দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকা অস্বাভাবিক রকমের গুরুত্বপূর্ণ। একে ভোলাটাইল সিচুয়েশনে পাঠানো বা সেনাপ্রধানকে কোনো ধরনের বিতর্কের সম্মুখীন করা যেটা সেনাবাহিনীকে ভোলাটাইল পজিশনে পাঠাবে, সেটা কোনোভাবে কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। কেউ যদি হচ্ছে কি সেটা চেষ্টা করেন, তাহলে এখানে ডিসকাশনের কোনো জায়গা নেই। ইট হ্যাজ টু বি ইগনোরড, ইট কমপ্লিটলি হ্যাজ টু বি। কারণ আপনার ওই লোকজন তো এটা দ্বারা না উত্তেজিত হচ্ছে। আপনাকে স্টেটকে, আপনার সেটাই তো বললাম যে স্টেটকে খুব শক্ত একটা সিগন্যাল দিতে হবে যে উই উইল নট নেসেসারিলি উইলিং টু লিসেন টু দ্যাট, আমরা এই সাথে শুনবো না। এবং একই জিনিস রাজনৈতিক দল যারা করছেন তাদেরকেও বুঝতে হবে যে আপনি যখন রাজনীতি করেছেন, এবং আমরা যেটা দেখেছি এখানে একটা বড় যেটা সমস্যা হয়েছে যে এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এটা যদি আপনি গঠনটা দেখেন, এটা অনেকটা ডিসেন্ট্রালাইজ ছিল, নেতৃবৃন্দ আলাদা আলাদা, এবং প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে কথা বলছেন, এবং যেটা এই আন্দোলনকে আমরা যে জুলাই রেভলিউশনের সার্থকতার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ সরকার বুঝতে পারছিল না যে কাকে ধরবে, একে ধরলে যে আবার নতুন নেতা কোথা থেকে চলে আসে সরকার এটা বুঝতে পারছে না। আন্দোলনের জন্য সেটা খুব ভালো, কিন্তু আপনি যখন রাজনৈতিক দল করছেন, একটা স্ট্রাকচারে চলে আসছেন, তখন আপনাকে একটা স্ট্রিক্ট গাইডলাইন ফলো করতে হবে। আপনার দলের একজন একটা কথা বলবে, আরেকজন আরেকটা কথা বলবে, এবং আপনারা হচ্ছে গিয়ে কী বলছেন সেটার কনসিকোয়েন্সটা ঠিকঠাক মতো চিন্তা করবেন না। আপনি হচ্ছে গিয়ে একটা ডিফিকাল্ট সিচুয়েশনে ফেলাবেন, দ্যাট ইজ স্টেটের জন্য তো ভালো না, আপনার যে রাজনৈতিক দল সেটার জন্যও ভালো না। আমার এনসিপির বোঝা উচিত এবং এটা বোঝা দরকার যে লট অফ আস, আমরা এখানে যারা আছি, অল অফ আস, আর আমরা খুব কশাসলি এবং খুব হোপফুলি উইথ অল দ্য এক্সপেকটেশনস আমরা ওনাদেরকে ওয়াচ করতেছি। কারণ উই অল ওয়ান্ট দেম টু সাকসিড, নট টু গভর্ন, ওই দিকে আমি কথা বলছি না, বাট টু হ্যাভ আ স্পেসিফিক সিগনিফিক্যান্ট থার্ড ফোর্স। এই থার্ড ফোর্সটা তাদের হওয়া, একটা রাজনৈতিক জায়গা তাদের পাওয়া, যে আশা, সেই ক্ষেত্রে এই সমন্বয়হীনতা, এই যে হচ্ছে গিয়ে নিজেদের মধ্যে কন্ট্রাডিক্ট করা, আপনার কোনো গাইডলাইন না থাকা, কে কথা বলবেন না বলবেন, আপনার আদর্শিক জায়গাগুলোকে হচ্ছে গিয়ে পরিষ্কার করা, রাইটসের ইস্যুতে। আমি আরেকটু বিষয় এখানে একটু বলতে চাই, যেহেতু আমরা সার্জিস এবং হাসনাতের পোস্ট নিয়ে কথা বলছিলাম।
এই যে রিফাইন্ড আওয়ামী লীগ যেটা, এই আওয়ামী লীগ শেখ হাসিনাকে ছাড়া আওয়ামী লীগের লোকজন কি এই আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যাবে বা তারা সেটা মানবে? অনেকেই কিন্তু ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে বলছেন যে আমরা তো এটা নিয়ে ভাবছি না রিফাইন্ড আওয়ামী লীগ। আওয়ামী লীগরাই বলছে আওয়ামী আমরা লীগের ভাবছি না, ইস্যুটাই কারণ তো- হ্যাঁ, শেখ হাসিনা ছাড়া আমরা চাই না যে আলোচনা আওয়ামী লীগ তো থাকুক। অর্থহীন, এই আলোচনা সম্পূর্ণরূপে অর্থহীন। ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, অর্থহীন এই কারণে যে আপনি যদি রিফাইন্ড হতে চান, রিফাইন্ড তো বাইরে থেকে চাপিয়ে দিয়ে হয় না। এটা তো আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজেদের রিয়েলাইজেশন, নিজেদের ইসে, তাদের হচ্ছে গিয়ে কাকে ডিসকাস করা, এরকম কোনো কিছু আপনি দেখেছেন আজ পর্যন্ত? মানে আগস্টের 5 থেকে আজকে পর্যন্ত কোনো ধরনের রিয়েলাইজেশন, কোনো ধরনের রেকগনাইজ করা, কোনো ধরনের রিপেন্টেন্স, কোনো কিছু কি আপনি কি প্রকাশ দেখেছেন? করতে হতো দেখি। মানে এই প্রক্রিয়াটা তো অভ্যন্তরীণ একটা প্রক্রিয়া, যেটা পার্টির মধ্য থেকে স্টার্ট করতে হবে। এ ধরনের কোনো কিছুই তো আমরা দেখছি না। তাহলে এই রিফান্ড আওয়ামী লীগের গল্প করে তো কোনো লাভ নেই। লাভ নেই। রিফাইন্ড তো আপনি হবেন হচ্ছে গিয়ে ভেতর থেকে, সেটাই তো ঘটছে না। তো যে জিনিস বাইরে থেকে ঘটছে না, উপর থেকে তো এটা চাপিয়ে দেওয়ার কোনো ধরনের মানে উপায় সুযোগ নেই। নেই, সুযোগ নেই। আমি একটু আপনার কাছে আবার একটু যেতে চাই আহমেদ ফেরদৌস, যে আজকে একটু আগেই আমাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমরা যেটা দেখেছি যে এনসিপির হান্নান মাসুদ পথসভায় উনি আহত হয়েছেন নোয়াখালীর হাতিয়ায়। আজকে উনি সেখানে গিয়েছিলেন, মানে গতকাল রাতে সেখানে উনি আহত হয়েছেন নিজেও, এবং ওনার আরও অনেক কর্মীরা আহত হয়েছেন। সেখানে উনি বিএনপিকে দোষারোপ করেছেন, এবং সার্জিস হচ্ছে তার নিজের জেলা পঞ্চগড়ে গিয়েছেন। সেখানে তিনি গাড়ির যে বিশাল গাড়ি বহরের যে শোডাউন, আমরা এতদিন মোটরসাইকেল শোডাউন দেখেছি বিভিন্ন জায়গায়, এখন সমন্বয়কদেরকে বা এনসিপি নেতাদেরকে আমরা বিভিন্ন শোডাউন করতে দেখছি। যদি একটু ছোট করে বলেন আমরা শেষ করব। আমি ওই ওনার ভাইয়ের সাথে ওই আগের পয়েন্ট একটা লাস্ট, পিনাকি দাদা হয়তো মাইন্ড করবেন, বাট আই রিয়েলি রেসপেক্ট হিম। আমরা কেমন সেনাবাহিনী চাই এই আমাদের হাতে জিনিস, সময় একটু না কম, আমি আপনি শেষ একটু করে একটু দিই। শেষ। যেমন আমরা ফরাদ মজার একটা বই পড়েছি গণপ্রতিরক্ষা, ওখানে একটা আইডিয়া পাচ্ছি যে পিপল সেন্ট্রিক সেনাবাহিনী। তো ওনার কাছ থেকে আমরা শুনতে চাই, লেট আস ডিসকাস। আর যেটা আপনি কোয়েশ্চেনটা করলেন, এটা গতানুগতিক রাজনীতি হয়ে গেল। এখন আমরা এই এনসিপির কাছে যেটা দেখছি, যেটা জনগণ আশা করে না হয়তো। না অনেকেই বলছেন ফেসবুক ফার্স্ট অফ অল কমেন্টসে, যেটা ওই যে হান্নানের যে উপর জি, যে উনি অ্যাটাকটা আহত হলো, হয়েছেন। দিস ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, একটা ভাই আসিফ ভাই যেটা বললেন, লাইক ওদের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক, তো ওদেরকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়ার জন্য ওদের মধ্যে, হ্যাঁ আমরা এইটুক ওদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি, ওদের বয়সের কারণে ওদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি যেটা সেনাবাহিনীর সাথে হয়েছে, উই ক্যান ইগনোর। ঠিক আছে, বাবা ছেলের সম্পর্ক, ঠিক আছে, আমরা ওইটুক, আমরা রিয়েলি চাই ওরা থার্ড পার্টি হিসেবে আসুক, বাট এটা স্টেটের একটা রেসপন্সিবিলিটি যে এরকম আহত, এটা কিন্তু একটা বাজে সিমটম। এরপরে জামাতের উপর হবে বা বিএনপির উপর হবে, একে দোষ দিবে। বর্তমানের এই ল অ্যান্ড অর্ডার অবস্থায় আমরা আরেকটা এগুলো জিনিস, আশা করি না। সার্জিসের এটা কিন্তু লোকজন কথা বলছে যে এত বড় গাড়ির শোডাউন নিয়ে করা, আমি ওকে খুব পছন্দ করি, এই জিনিসটা ওদের একটু কেয়ারফুল থাকতে আমরা রিকোয়েস্ট করব। আমরা আশা করি এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা গতানুগতিক রাজনীতি না করে এই 5ই আগস্টের পরে তারা অন্য ধারায় রাজনীতি করবে, যেটাতে গণমানুষের উপকার হয় এবং মানুষ সেবা পায়। সেই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমাদের এই ছিল আজকের আলোচনা। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। শুভরাত্রি।